হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসাইন। ঈশার ভেতরে তখন শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ। এলিজার কথাগুলো তার মাথার ভেতরে বারবার ধাক্কা খাচ্ছে। সব কিছু মিলেমিশে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করেছে তার ভেতরে। সে বরাবর সেই স্বপ্নগুলোর কথা ভাবতে থাকে। রক্তমাখা হাত, অন্ধকার করিডর, দূরে কারো চিৎকার, অস্পষ্ট কিছু মুহূর্ত, পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত, খুনসুটি, সব কিছু চোখের সামনে আসে, কিন্তু ঝাপসা, আবছা, কিছুই পরিষ্কার না। সব কিছু কি তার অতীতের সাথে জড়িত? কি সত্যি, কি মিথ্যে, ঈশা কিছুই আলাদা করতে পারে না। মাথার ভেতরটা ভারী হয়ে আসে, চাপ, অসহ্য চাপ। কারোর সাথে কোনো কথা না বলে ঈশা সোজা নিজের রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়, বিছানায় বসে পড়ে মাথায় হাত চেপে ধরে। অতিরিক্ত ভাবনায় মনে হচ্ছে তার মাথার ভেতরে কেউ পেরেক ঠুকছে। এদিকে ভিড়ের কাজের চাপে সে বুঝতেই পারেনি ঈশা কতবার ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে কল লিস্টে দেখে, একটার পর একটা মিস কল। হাসে সে। সেদিন সে নিজে ঈশাকে নতুন ফোন দিয়েছিল। আর ঈশা তো ঈশাই, সে তো ভিড় বাইরে থাকলে 2 মিনিট পর পর ফোন দেয়। না ধরলে তার অভিমান, রাগ, কান্না এগুলো তো আছেই। ঈশার এইসব পাগলামির কথা মনে পড়েই ভিড়ের ঠোঁটে হাসি ফুটে ওঠে। নিকো ভীরকে হাসতে দেখে অবাক হয়। ভীরকে খুব কমই হাসতে দেখেছে সে। ঈশাকে নিকো সহ্য করতে পারে না, কিন্তু ভীরের খুশিতে সে খুশি। আর নিকো এটা ভালোভাবেই বুঝে গেছে, ঈশার মাঝেই ভীরের জীবনের শান্তি লুকিয়ে আছে। এখন আর সে ঈশাকে নিয়ে মাথা ঘামায় না। ভীর ঈশার নাম্বারে ফোন দেয়, রিং হয়, কিন্তু বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। ভীর আবার ফোন দেয়, আবারও সেই একই ব্যাপার। এবার সত্যি অবাক হয় সে, কারণ ঈশাকে ফোন দেওয়ার সাথে সাথেই ঈশা রিসিভ করে সব সময়। আজ করছে না কেন? একটার পর একটা ভীর টানা 8টা কল দেয়, কিন্তু প্রতিবারই ফোন রিং হয়, কেটে যায়। ভীরের চোখে অস্বস্তি জমে ওঠে। সে ল্যাপটপ খুলে রুমের সিসিটিভি অন করে। ইদানিং এগুলো আর তেমন চেক করা হয় না, সব কিছু স্বাভাবিক ছিল। আগের মতো কিছুই নেই, এই বিশ্বাসটাই ছিল। স্ক্রিনে ভেসে ওঠে ঈশার রুম। ঈশা চুপচাপ শুয়ে আছে উপর হয়ে, বেড সাইড টেবিলে ফোনটা রাখা। উপর হয়ে শুয়ে থাকার কারণে বীর বুঝতে পারে না ঈশা ঘুমাচ্ছে না জেগে আছে। একটু তাকিয়ে থেকে ভাবে ঘুমাচ্ছে হয়তো। বীর আর মাথা ঘামায় না, সে আবার নিজের কাছে মন দেয়। সিন্ডিকেটের যারা বাকি ছিল তাদের শেষ করে বীর। পোর্ট আমাদের কন্ট্রোলে। ডিয়েগো ফাইল এগিয়ে দেয়। ব্যাংকিং চ্যানেলে ক্লিক করতে হবে। মানি ফ্লো এখনও পুরোপুরি আমাদের না। বীর চোখ তুলে তাকায়। 24 ঘন্টার মধ্যে সব আমার কন্ট্রোলে চাই। নিকো হালকা হেসে বলে, একদিনে পুরো সিস্টেম? বীর কিছু বলে না। ফোনটা বারবার বাজছিল, কিন্তু ঈশার সেদিকে কোনো ধ্যান নেই। তার মন তখন অন্য এক জগতে আটকে আছে, স্বপ্নের আশা সেই জিনিসগুলো নিয়ে। কখনো কখনো তার অনেক কিছু মনে পড়ে, অচেনা ঘর, অচেনা স্পর্শ, অচেনা ভয়, কিন্তু কোনো কিছুরই বাস্তবিক ব্যাখ্যা নেই, কারণ বাস্তবতা তো তার চোখের সামনে। সব কিছু পানির মতো স্পষ্ট। এই জন্যই সে এতদিন এই সব অনুভূতিকে মনের ভুল বলে সরিয়ে রেখেছে। নিজেকে বুঝিয়েছে এসব কেবল স্বপ্ন, কল্পনা, ভয়ের প্রতিফলন। কিন্তু এলিজার কথাগুলো সেই দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। ঈশার কানে বারবার বাজতে থাকে কথাগুলো। এগুলো আপনার অতীতের সাথে সম্পর্কিত। আপনার চোখের সামনে যা দেখছেন সব কিছুই সত্যি। এই কথাগুলোর মানে কি? যা সে দেখছে তা কি মিথ্যে? তার জীবনের কোন অংশটা সত্যি আর কোনটা সাজানো? ঈশা চোখ বন্ধ করে নিজের স্বপ্নের দেখা প্রতিটা দৃশ্য মনে করার চেষ্টা করে, কিন্তু মুখগুলো ঝাপসা। চেনা মনে হয়, আবার চেনা লাগে না। ঘটনাগুলো টুকরো টুকরো, কোথাও কোনো ধারাবাহিকতা নেই। ঈশা যত ভাবতে থাকে মাথার ভেতরটা তত ভারী হয়ে আসে। চাপ বেড়ে ব্যথা শুরু হয়। ঈশা মাথা চেপে ধরে শুয়ে থাকে কিছুক্ষণ। বিছানার চাদর মুঠোয় ধরা, শ্বাস ভারী। শেষ পর্যন্ত
উঠে ওয়াশরুমে যায়, লম্বা একটা শাওয়ার নেয়, ঘন্টা ধরে বসে থাকে পানির নিচে। পানির ধারায় যেন মাথার ভেতরের শব্দগুলো ধুয়ে ফেলতে চায়, কিন্তু কিছুই ধয় না। শাওয়ার শেষে আবার এসে শুয়ে পড়ে, অতিরিক্ত ব্যথায় ছটফট করতে থাকে, চোখ জ্বলে, মাথা ফেটে যাওয়ার মতো লাগে। একসময় ক্লান্তি আর যন্ত্রণা মিলেমিশে ঈশাকে টেনে নিয়ে যায় অচেতনতার ভেতরে। সে ঘুমিয়ে পড়ে। এই নীরবতার ভিতরেই অজান্তে ঈশা আরও গভীরে ডুবে যায় নিজের অতীতের দিকে। সে সত্যিটা এখনও তার অজানা। অনেকক্ষণ পরেও আর ফোন না আসায় এবার ভিড়ের একটু সন্দেহ হয়। সে আবারও ফোন নেয়, এবারও রিং হতে হতে কেটে যায়। বীরের মেজাজ খারাপ হতে থাকে। এতক্ষণ ধরে ঈশার গলা শুনেনি, তার সাথে কোনো কথা হয়নি। এই নীরবতা এখন তার অসহ্য লাগছে। বীরের সামনে ঈশা সারাদিন বকবক করবে, এটাই তো তার শান্তি। এই জ্বালানোতেই সে স্বস্তি পায়। বীর ল্যাপটপ অন করে, সিসিটিভির ফুটেজ চালু হয়। স্ক্রিনে দেখা যায় ঈশা ঘুমিয়ে আছে, তার জামা বদলানো, চুল ভেজা। বীর বুঝে সে শাওয়ার নিয়েছে, মানে সে উঠেছিল। তাহলে আমাকে কল ব্যাক করলো না কেন? বীরের চোখ বেডসাইড টেবিলের দিকে যায়। ফোনটা এখনো আগের জায়গায় পড়ে আছে, তার কপালে ভাঁজ পড়ে। স্ক্রিনের দিকে তাকিয়ে বীর কিছুক্ষণ চুপ করে থাকে। মারিয়া এলেনাকে ফোন দেয়, সে জানায় সব কিছুই ঠিক আছে, কিন্তু এরপরও বীরের ভেতরটা কেমন অস্বস্তি হয়ে ওঠে। বীর আর দেরি করে না, তখনই নিকোকে ডেকে পাঠায়। নিকো আসলে তাকে বলে মেক্সিকো ব্যাক করব। নিকো চমকে ওঠে, এত তাড়াতাড়ি? সে সঙ্গে সঙ্গে বাধা দেয়, এখনো অনেক কাজ বাকি আছে। বীর ঠান্ডা গলায় বলে, এগুলো যা আছে ডিয়েগো দেখে নেবে, তুমি যাওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, তুইও আমার সাথে যাবি। বীরের কথা নিকো আর কিছু বলে না। সে বীরকে ভালোভাবে চেনে। এই মুহূর্তে কথা বাড়ানোর মানে আগুনে হাত দেওয়া। প্রাইভেট জেট প্রস্তুত করা হয়। কোস্টারিকায় রানওয়েতে আলো ঝলমল করছে। ইঞ্জিনের গভীর শব্দ বাতাস কাঁপিয়ে তোলে। বীর জেটে ওঠে, নিকো তার পাশে। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দেয়। কোস্টারিকা থেকে মেক্সিকোর গুয়াদালাহারা পৌঁছে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। এই 4 ঘন্টায় বীর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি। ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি স্থির। জেট গুয়াদালাহারার সীমানায় ঢোকে। নিচের শহরে আলো জ্বলছে। জেট ধীরে ধীরে নামতে শুরু করে। পাহাড় ঘেরা শহরটা ঘুমিয়ে আছে, কিন্তু বীরের প্যালেস জেগে। রানওয়েতে চাকা ছয়, ইঞ্জিন থামে। বীর এক মুহূর্ত দেরি না করে নামে। গুয়াদালাহারার সেই পরিচিত প্রাসাদ আলোয় মোড়া, নিঃশব্দ, অথচ ভয়ঙ্কর। আজ সে একটু বেশি ভয়ঙ্কর। এলিজা ধীরে সাবধানে এক পাশে এসে দাঁড়ায়, কণ্ঠ নামিয়ে ঠোঁট নাড়ায়। আগে চারপাশ একবার স্ক্যান করে নেয়। ক্যামেরা, ব্লাইন্ড স্পট, সেন্সের সীমা, আলো কম এমন জায়গায়। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে সাবধানে হাতের দিকে তাকিয়ে বলে, ম্যাপটা আমি বাইরে গার্ডেনে একটা ফুলের টবের নিচে রেখে এসেছি। 1 সেকেন্ডের জন্য চোখ তোলে না সে। ফুলের টবে তীর চিহ্ন আঁকা আছে, ওখানে পেয়ে যাবে। খুব সাবধানে সুযোগ বুঝে এটা সরিয়ে নাও, কোনো ভুল যেন না হয়। এলিজা শেষ বাক্যটা বলে ফিসফিস করে, আর এটা পাওয়ার সাথে সাথেই ডন লোকার কাছে পৌঁছে দিও। এরপর আর কোনো কথা বলে না, কণ্ঠনালী নড়ে না, চোখে কোনো সংকেত নেই। এলিজা ধীরে এগিয়ে যায় করিডোরে এমন একটা জায়গায় যেখানে আলো কম। ক্যামেরার ন্যাচারাল ব্লাইন্ড স্পট আছে। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়ায়। হাতের সেলাই করা চামড়ার ভেতরে লুকানো ক্ষুদ্র চিপটা টের পায়। খুবই চালাকির সহিত অনেক দিনের পরিকল্পনায় শুধু একটাই সংকেত, সময় খুব কম। আর এই সংকেতেই আলভারেজ স্টেটের নিখুঁত নিরাপত্তার ভেতর দিয়ে নীরবে পৌঁছে যায় মাফিয়া জগতের আরেক দানবের কাছে। বীর সোজা নিজের রুমের দিকে যায়। দরজা ঠেলে ভেতর ঢুকেই দেখে ঈশা বসে আছে। ঈশা ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে। বিছানার উপর চুপচাপ বসে আছে সে,
চুলগুলো এলোমেলো, চোখ দুটো শূন্য, আটকে আছে কোনো এক অনুভূতির চাপ নেই মুখে। অন্যদিন হলে বীরের উপস্থিতি টের পেতেই ছুটে এসে তার গলা জড়িয়ে ধরত ইশায়া, কিন্তু আজ বীর সামনে দাঁড়িয়ে থাকার পরও কোনো হেলদোল নেই। এতটাই অন্যমনস্ক যে বীর এসে দাঁড়িয়েছে, এই দিকে তার কোনো খেয়াল নেই। বীরের রাগ উঠে, এক মুহূর্ত দেরি না করে কটকট করে এগিয়ে যায় সে। সাইড থেকে ফোনটা নিয়ে সজোরে দেওয়ালে ছুঁড়ে মারে, শব্দটা পুরো রুমে প্রতিধ্বনিত হয়। ঈশা চমকে ওঠে, বীরের এমন আচরণে সে ঘাবড়ে যায়। সে আসলেই একটু অন্যমনস্ক ছিল। হঠাৎ বাস্তবে ফিরে এসে দ্রুত বলে ওঠে, কি হয়েছে, আপনি কখন এলেন? বীর দাঁত চেপে গর্জে ওঠে, ফোন দিলে যখন পাওয়া যায় না তাহলে তোর এই ব্যবহার করার দরকার নেই। এক মুহূর্তে ঈশার মুখ চুপসে যায়, চোখ নামিয়ে ধীরে বলে সে, দুঃখিত, আসলে আমি খেয়াল করিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু বীর থামে না, আবারও চিৎকার করে ওঠে সে, ঘুম থেকে উঠে দেখলি না কেন? তোর তো কোনো কাজ নেই আর, এরপরেও এত অন্যমনস্ক তুই? হ্যাঁ, কিসের চিন্তা তোর বল? তোর প্রয়োজনের আগে সব কিছু আমি তোর পায়ের কাছে এনে দেই, তাহলে কিসের এত ভাবনা তোর আমি ছাড়া? বীর থামে না, সে চিৎকার করতে থাকে, আর ঈশা একেবারে চুপ, কোনো জবাব নেই, কোনো প্রতিবাদ নেই। বীর এত রাগারাগিতে ঈশা চোখের কোণে জমে ওঠে পানি, নীরবে গড়িয়ে পড়ে এক ফোঁটা। বীর ঈশার চোখের কোণে পানি দেখে থেমে যায়, আর কিছু বলে না, রাগটা গিলে নেয় সে, কারণ ঈশার চোখের পানি সে সহ্য করতে পারে না। বীর নিজেকে কন্ট্রোল করে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়, রুমটা আবার নিঃশব্দ হয়ে ওঠে। বীরের যাওয়ার পর ঈশা চুপচাপ নিচে নামে বীরের জন্য কফি বানাতে। কিচেনে ঢুকে নিজের হাতেই বীরের জন্য ব্ল্যাক কফি বানাতে শুরু করে। ঠিক তখনই এলিজা এগিয়ে আসে। এলিজাকে দেখে ঈশা আর নিজেকে ধরে রাখতে পারে না, সরাসরি বলে ওঠে, তখন তুমি আমাকে কি বলেছিলে? পরিষ্কার করে বলো, কি আমার অতীতের সাথে সম্পর্কিত? এমন কি আছে যা আমি জানি না? আমার চারপাশে সব কিছু মিথ্যা, এর মানে কি? এলিজা চারপাশে তাকিয়ে দেখে, তারপর নিচু স্বরে বলে, ম্যাম, আপনি বিষয়ে এখন কাউকে কিছু বলবেন না। আমি সুযোগ বুঝে আপনাকে সব কিছু জানাবো, আপনারই আস্তে আস্তে সব কিছু মনে পড়বে। একটু থেমে আরও কাছে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, শুধু একটাই কথা ম্যাম, আপনাকে নতুন কোনো ঔষধ দিলে আপনি খাবেন না। আপনাকে ওরা ঔষধ দিয়ে সব কিছু ভুলিয়ে রাখছে, না হলে আপনি সুস্থ মানুষ, আপনাকে কেন সবসময় ওষুধ দেওয়া হয়? ঈশার বুকটা কেঁপে ওঠে, সে আরও কিছু বলতে যাবে, তার আগে এলিজা দ্রুত বলে ওঠে, ম্যাম, আপনি আমার ওপর বিশ্বাস রাখেন, আমি আপনাকে সব সত্যি খুলে বলবো। আপনি উপরে যান ম্যাম, বস রেগে যাবেন, আর যদি কেউ এটা বুঝে যায় তাহলে সব শেষ। আপনার আর এই সত্যিটা কখনো জানা হবে না, সারা জীবন এই মিথ্যের মাঝেই বাঁচতে হবে, আমারও বাচ্চা হবে না। তাই আমাকে একটু সুযোগ দিন, আমি নিজেই আপনাকে সব কিছু জানাবো। ঈশা আর কিছু বলে না, উপর থেকে বীরের ডাক ভেসে আসে। কাপা হাতে কফির কাপ তুলে নেয় ঈশা, দ্রুত উপরের দিকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকে এলিজা, তার ঠোঁটে হাসি ফুটে ওঠে, তার কাজ শেষ, ম্যাপ সে সরিয়ে দিয়েছে, আর ঈশার মনেও সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, এখন যা হবার হবে। এলিজা ফিসফিস করে বলে, রাজবীর আলভারেজ, তোকে তোর দুর্বলতা দিয়েই শেষ করব আমি। ঈশাকে তোর বিরুদ্ধে এমনভাবে নিয়ে যাব যে ওই তোর ধ্বংসের কারণ হবে। এদিকে বীরের মেজাজ আজ এমনিতেই খারাপ। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে ঈশা রুমে নেই। এর মাঝে কফি হাতে রুমে ঢুকে ঈশা রুমে ঢুকতেই দেখে বীরের চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলে ওঠে। রাগী গলায় এসে বলে ওঠে, তোকে বলিনি আমি রুমে থাকাকালীন বাইরে যাবি না? আজকাল খুব বেশি করছিস না, কথা কানে যায় না তোর। ভালোভাবে বলি, সহ্য হচ্ছে না তাই না? বীরের এই আচরণ ঈশার কাছে নতুন কিছু না। পান থেকে চুন খসলেই এই লোকটার ব্যবহার বদলে যায়, এগুলো সে বহুদিন আগেই মেনে নিয়েছে। লোকটা সব কিছুই সে আপন করে নিয়েছে। ঈশা শান্ত পায়ে এগিয়ে এসে নরম গলায় বলে, আপনার জন্য কফি বানাতে গিয়েছিলাম। বীর রাগে জমাট বাঁধা
দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর কফির কাপ হাতে নেয়, উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বীর সামনের ডিভানে গিয়ে বসে পড়ে। ঈশা আর কিছু না বলে চুপচাপ বিছানার এক কোণায় গিয়ে বসে, অথচ তার মাথার ভেতরে তখন ঝড়। কিছুতেই প্রশ্নগুলোকে সারাতে পারছে না সে। সত্যি তো সে একেবারেই সুস্থ একজন মানুষ, তার তো কোনো সমস্যা নেই, তাহলে কেন তাকে এত ওষুধ খেতে হয়? কেন এই নিয়ন্ত্রণ, এই অদৃশ্য শিকল? এই সময় বীর একটা জরুরি কল রিসিভ করে। ফোনে কথা বলতে বলতে তার চোখ বরাবরই ঈশার দিকে চলে যায়। হাতের ইশারায় ঈশাকে ডাকলেও ঈশার সেদিকে কোনো মনোযোগ নেই। সে নিজের ভাবনার ভেতরে ডুবে আছে। বীর ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে ওঠে, ওয়েট। তারপর ফোনটা কানের পাশে থেকে সরিয়ে ঈশার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে, ডাকছি, দেখছো না? এদিকে এসো। বীরের হঠাৎ কথায় ঈশার ধ্যান ভেঙে যায়। চমকে উঠে দ্রুত পায়ে সে বীরের দিকে এগিয়ে আসে। বীর আবার ফোনে কথা বলতে শুরু করে। ঈশায়া কাছে আসতে সে চোখের ইশারায় বোঝায় কোলে বসতে। ঈশা কিছু না বলে বীরের কথা মতো তার কোলেই বসে। সঙ্গে সঙ্গে বীর এক হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে নেয়। কিছুক্ষণ কথা বলার মাঝেই বীর বলে ওঠে, পরে কথা হবে এ নিয়ে। এই কথা বলে ফোন কেটে পাশে রেখে দেয়। তারপর দু হাতে ঈশাকে আগলে নিয়ে ঘাড়ে মুখ গুজে। বীর ঈশার ঘাড়ে মুখ গুজে ছোট ছোট চুমু খায়। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। বীরের স্পর্শে ভালোবাসার চেয়েও অধিকার মিশে থাকে সবসময়। কিন্তু আজ ঈশার ভেতরটা অদ্ভুত ভারী। মাথার মাঝে অনেক কিছু ঘুরছে, প্রশ্ন, অস্বস্তি। সে নিজেকে গুছিয়ে নিতে পারছে না। আর এই সময় এভাবে কাছে আসা কঠিন। বীর যখন ঈশা আরও কাছে আসে তখন ঈশা তাকে থামিয়ে দেয়, কণ্ঠে দ্বিধা, তবু স্পষ্ট করে বলে, আমার না ভালো লাগছে না, আজকে না প্লিজ। হঠাৎ এরকম কথায় বীরের ব্রু কুঁচকে আসে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখে বিরক্তি। পর্দা ভালো লাগছে না মানে কি? ঈশা আমতা করে বলতে নিয়েও থেমে যায়। কি বলবে? তার চোখ এড়িয়ে যায় বীরের তীক্ষ্ণ দৃষ্টি। গলা শুকিয়ে আসে। আসলে আমার শরীরটা ভালো নেই। ঈশার এমন কথায় বীর কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার চোখে সন্দেহের রেখা, এক ধরনের হিসেব ভাব। সে মনে করে হয়তো সত্যিই শরীর খারাপ। বীর আর কথা বাড়ায়নি। অন্য কিছু তার মাথায়ও আসেনি। বীর গভীর গলায় বলে, আচ্ছা যাও, বিছানায় গিয়ে ঘুমাও, আমি আসছি একটু পর। কথাগুলো বলার ভঙ্গিতে আদেশ আছে, তবু আগের মতো অগ্রসর নেই। সে সাময়িকভাবে নিজের ইচ্ছেকে থামিয়ে রেখেছে। ঈশা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার বুকের ভেতরটা এখনও কাঁপছে। সে জানে বীর সবসময় যা চায় তা পেতেই অভ্যস্ত। আজ সে না বলেছে, মিথ্যে বলেছে। এই না বলাটা কত বড় ঝড় ডেকে আনবে তা সে জানে না। এলিজার কথা অনুযায়ী আয়ুষ সুযোগ খুঁজছে কিভাবে ম্যাপটা সরাবে। তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, ভুলের সুযোগ নেই। এই কাজ সফল হলে অনেক হিসেব বদলে যাবে। ঠিক মধ্যরাতে যখন গার্ড বদল হয়, প্যালেসের ভেতরে সবাই তখন গভীর ঘুমে মগ্ন। রাতটা অস্বাভাবিক নিস্তব্ধ। দূরে ফোয়ারার পানি পড়ার শব্দ ছাড়া আর কিছুই নেই। আকাশে আধো চাঁদ, আর পাথরের দেওয়ালে পড়ে এক ধরনের শীতল সাদা আভা তৈরি করেছে। চারদিকে সিসিটিভি, মোশন সেন্সর, সশস্ত্র পাহারা। আয়ুষ আগে থেকেই সময় হিসেব করে রেখেছিল। গার্ড বদলের সময়টুকুই একমাত্র ফাঁক, যখন পুরনো টিম সরে যায় আর নতুন টিম পুরোপুরি অবস্থান নেয়নি। কালো পোশাকে ঢাকা শরীর, গার্ডদের ড্রেস কোড। ধীরে ধীরে সে গার্ডেনের দিকে আসে। বড় বড় মার্বেল টব, বিদেশি কাজ, ছাটা ঘাস, সব কিছুই নিখুঁত। কিন্তু তার চোখ খুঁজছে একটাই জিনিস। অনেক খুঁজে অবশেষে ওই তীর চিহ্ন আঁকা টবটা খুঁজে বের করে। মৃদু চাঁদের আলোয় চিহ্নটা স্পষ্ট। আয়ুষ চারপাশ দেখে নেয়, তারপর টবটা ধীরে ধীরে সরাতেই নিচে পেয়ে যায় ম্যাপটা। আয়ুষের মুখে ফুটে ওঠে শয়তানি হাসি। অবশেষে এটা তার হাতে এসেছে। এখন এটা জায়গা মতো পৌঁছাতে পারলেই তার কাজ শেষ।
ঠিক তখন একটা টব পড়ে যায়। এদিকে শব্দ শুনে একজন গার্ড এগিয়ে আসে। আয়েশ দ্রুত উঠে ম্যাপটা রাখবে, ঠিক তখনই একজন গার্ড বলে ওঠে, এখানে কে? আয়েশ দ্রুত ম্যাপটা লুকিয়ে ফেলে কাপড়ের ভেতরে। গার্ড এগিয়ে এসে টর্চের আলো ফেলে তার মুখের দিকে। এখানে কি করছো? কি লুকালে তুমি? পরিস্থিতি খারাপ বুঝে আয়ুষ 1 সেকেন্ডও দেরি না করে সাথে সাথে এই গার্ডকে আক্রমণ করে ছুরি দিয়ে ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু সেই শব্দে আশপাশ থেকে আরও কয়েকজন গার্ড এখানে এসে পড়ে। এরকম অবস্থা দেখে সবাই আয়ুষকে ধরতে চায়। আয়ুষ মরিয়া হয়ে লড়াই করে। তার হাতে ভিড়ের 2টা গার্ড মারা যায়, কিন্তু বাকিরা মিলে শেষমেশ আয়ুষকে ধরে ফেলে। চারদিক থেকে অস্ত্র তাক করা, হাত মুচড়ে পেছনে বাঁধা, হাঁটুতে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। খবরটা দ্রুত এনরিকোকে জানায় একটা গার্ড। এনরিকো কয়েক মিনিটের মধ্যেই সেখানে এসে পৌঁছায়। তার চোখে প্রথমেই পড়ে আয়ুষের উপর রক্তাক্ত শরীরে বসা একজন। তারপর আয়ুষকে তল্লাশি করে ম্যাপটা বের করা হয়। ম্যাপটা হাতে নিতেই এনরিকোর চোয়াল শক্ত হয়ে যায়। এই জিনিসটা এখানে কিভাবে আসলো? সে আর দেরি না করে নিকোকে ফোন দেয়। রাতের নিস্তব্ধতা ভারী হয়ে ওঠে, কারণ এখন বিষয়টা শুধু একজন অনুপ্রবেশকারী নয়, এটা ভিড়ের সাম্রাজ্য ধ্বংস করার জন্য এসেছে। এটা একটা নিখুঁত পরিকল্পনা, কারণ আলভারেজ প্যালেসের ম্যাপ বের করা এত সহজ না। নিকো এসে এগুলো দেখে অবাক হয়ে যায়। তার চোখে স্পষ্ট বিস্ময়। তার মাথার উপর দিয়ে যায় সব কিছু। তাদের প্যালেসে তাদের লোকের ছদ্মবেশে শত্রুপক্ষের কেউ ঢুকেছে, আর সেটা তারা টেরও পায়নি কেউ। এই প্যালেসে যেখানে একটা পাখির ডানা ঝাপটালে খবর পৌঁছে যায়, সেখানে একজনের অজানা লোক ঢুকে ম্যাপ পর্যন্ত হাতে পেয়েছে। আর বাইরে গার্ড তো প্যালেসের ভিতরে ঢোকার কথা না, তাহলে ম্যাপটা কিভাবে পেল? নিকোর চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। নিকো আয়ুষের সামনে গিয়ে দাঁড়ায়। আয়ুষের তখন হাত বাঁধা, মুখে রক্ত, তবু চোখে অদ্ভুত এক জেদ। নিকো কোনো সময় নষ্ট না করে সে আয়ুষকে অনেক মারধর করে জিজ্ঞেস করে, কার লোক তুই? এখানে কিভাবে এসেছিস? কে তোকে ঢুকিয়েছে? প্রতিটা প্রশ্নের সাথে ঘুষি, লাথি, চর আঘাত করতে থাকে নিকো একের পর এক। মার্বেলের মাঝে রক্তের দাগ ছড়িয়ে পড়ে, কিন্তু আয়ুষের মুখ থেকে একটা শব্দ বের হয় না। নিকো দাঁড়িয়ে হাঁপাতে থাকে। বিষয়টা তার হাতে রাখার মতো নয়, এটা বীরকে জানাতে হবে। সেই সিদ্ধান্ত নেবে কি করবে। নিকো তখন বীরকে ফোন দেয়। এদিকে বীর ঈশাকে বুকে নিয়ে গভীর ঘুমে। তার এক হাত শক্ত করে জড়িয়ে আছে ঈশার কোমরে। রাতের নিস্তব্ধতায় হঠাৎ ফোনের শব্দ হয়। বারবার ফোনের শব্দে বীরের ঘুম হালকা হয়ে আসে। বীর বিরক্ত হয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয়। আধো ঘুমে রিসিভ করতেই নিকোর কণ্ঠ ভেসে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে বীরের মুখে ভাব বদলে যায়। তার চোখের ঘুম মুহূর্তে উঠে যায়। দ্রুত উঠে বসে। সব শুনে তার চোয়াল শক্ত হয়ে যায়। চোখের মনি অস্বাভাবিক স্থির। একটা শব্দ না বলে বীর কল কেটে দেয়। তারপর ড্রয়ার খুলে ভেতর থেকে রিভলভার বের করে নেয়। ধাতব অস্ত্রটা হাতে নিয়েই তার শরীরের ভেতরে হিংস্রতা যেন জেগে ওঠে। এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়ে বীর রুম থেকে যেতেই ঈশা ধীরে ধীরে উঠে বসে। এত রাতে হঠাৎ একটা ফোন আসার পর বীর এভাবে রেগে বেরিয়ে গেল কেন? কিছু বুঝতে না পেরে ঈশা কমফোর্টের সরিয়ে বিছানা থেকে নেমে আসে।